যত এড়ানোর চেষ্টা করে ততই ঝামেলা প্যাংলার ঘাড়ে চেপে বসে। বাইক নিয়ে বাড়িতে সত্যিটা গোপন করেছিল প্যাংলা, আর সেটাই কাল হয়েছে। সত্যিটা জানালে এই ঝামেলা তৈরিই হতো না। নাও এখন ঠেলা সামলাও, উপায় তো নেই। বিভ্রান্তি দূর করতে প্যাংলাকে থানায় যেতেই হবে। ওদিকে প্যাংলার বাইক নিয়ে থানায় হুলুস্থুল কাণ্ড। গুটকা খাওয়া যুবককে এসআই মালাকার ঘা কতক দেয়, তাতেই সে জানিয়ে দেয় কোন গ্যারেজ থেকে বাইকটা কিনেছে। পুলিশের সন্দেহ হয় গ্যারেজের মালিক রতন পোদ্দারই হয়তো প্যাংলার বাইক চুরি করেছে। তাই সিভিক ভলান্টিয়ারকে দিয়ে রতনকে তুলে আনা হয়। নানা হুমকি ধমকিতেও কাজের কাজ কিছুই হচ্ছে না। রতনের একটাই কথা, বাইক সে ন্যায্য টাকা দিয়েই কিনেছে, বাইক সে চুরি করেনি। রতন বারবার একই কথা বলে চলায় এসআই মালাকার ধৈর্য হারান। রতনকে বলেন, এই দেখ, এমনিতেই গ্যাস নিয়ে ঝামেলায় আছি, বাড়িতে উঠতে বসতে কথা শুনতে হচ্ছে, আমার ধৈর্যের পরীক্ষা নিস না রতন। গুটকা খাওয়া ছেলেটি পাশেই দাঁড়িয়েছিল। সে বলে, স্যার, গ্যাসের সমস্যা থাকলে আমাকে বলুন না। মালাকার অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন, তুই কি করবি? গুটকা খাওয়া ছেলেটি বলে, আরে স্যার, আমি অগ্নিবীণা গ্যাস সাপ্লাই অফিসে কাজ করি, গ্যাসের ডেলিভারি বয়, নাম্বারটা দেবো? কয়েক সেকেন্ড গুটকা খাওয়া ছেলেটির দিকে তাকিয়ে থাকে এসআই মালাকার। ছেলেটি হাসার চেষ্টা করে এবং ঠিক তখনই ঠাটিয়ে এক চড় মারেন এসআই মালাকার। তারপর বলে, ওরে হতভাগা, আমার পেটের গ্যাসের সমস্যা, রান্নার গ্যাস নয়। রতন এই কথা শুনে মালাকারকে বলে, স্যার, সকালে উঠে একটু তুলসী পাতা চিবিয়ে দেখতে পারেন, হেভি উপকারী। এবার রতনকে ঠাটিয়ে চড় মারে এসআই মালাকার। বাঁ হাতে গাল চেপে ধরে রতন। তারপর বলে, স্যার, আমি তো ভালোর জন্যই বললাম। এসআই মালাকার বলেন, হ্যাঁ সে জানি। রতন বলে, তাও মারলেন স্যার? এসআই মালাকার ঝাঁঝি উঠে বলেন, মারবো না তো কি করবো রে? হ্যাঁ, তুলসী পাতা খেয়ে খেয়ে গাছটাই মরে গেছে, আর তার জন্য বউটা রোজ কথা শোনায়, তারপর তোরা সত্যিটাও স্বীকার করছিস না। দূর। রতন বলে, মায়ের দিব্যি বলছি স্যার, আমি চুরি করিনি, আমি বাইকটা সত্যিই কিনেছি, যার থেকে কিনেছি সে কাগজপত্রগুলো দিয়ে দেবে বলেছে, আর তার মধ্যে এত কিছু হয়ে গেল। এসআই মালাকার বলেন, যার বাইক সে কাগজপত্র নিয়েই আসছে, আসলেই ক্লিয়ার হয়ে যাবে, দুধ কা দুধ আর পনির কা পনির। গুটকা খাওয়া ছেলেটি বলে, স্যার, পানি কা পানি। এসআই মালাকার আবার ঠাটিয়ে চড় মারে। গাল চেপে গুটকা খাওয়া ছেলেটি বলে, হ্যাঁ স্যার, ওরা তো পানি কা পানি স্যার। এসআই মালাকার বলে, হ্যাঁ জানি রে জানি, তবে ওটা শুনে শুনে কান পচে গেছে, তাই উপমাটা একটু পাল্টে দিলাম। যাকে তোরা বস, আমি একটা সিগারেট খেয়ে আসছি। এদিকে ফণীভূষণ থানার সামনে ছেলের অপেক্ষায় অস্থির। ছেলে কলেজে পড়ার সময় বাইকটা কিনে দিয়েছিল, সেই বাইক চুরি করে নিয়ে যাবে? অত সোজা? প্যাংলা কাগজপত্র নিয়ে এলেই সব পরিষ্কার হয়ে যাবে। এইসব ভাবতে ভাবতে ফণীভূষণ দেখে সাইকেলে করে থানা চত্বরে ঢুকছে প্যাংলা। কাছে আসতেই ফণীভূষণ তাকে জিজ্ঞেস করে, এই কিরে, ডকুমেন্ট সব এনেছিস? প্যাংলা বলে, ও ওরা কোথায়? ফণীভূষণ বলে, ভেতরে ভেতরে, চল চল চল। প্যাংলা ও ফণীভূষণ একসাথে ভেতরে ঢোকে। প্যাংলাকে দেখি রতন বলে, আমি আগেই বলেছিলাম এই সব ঝামেলা আমি পড়তে চাই না। প্যাংলা বলে, আরে তুমি দাঁড়াও না, আমি দেখছি, দাঁড়াও। এমন সময় এসআই মালাকার চলে আসেন সেখানে। প্যাংলাকে দেখেই বলেন, এই যে আমি তোর কথাই ভাবছিলাম, তোর বাইক চুরি গেল, তুই থানায় জানালি না? প্যাংলা চুপ করে থাকে। ফণীভূষণ বলে, থানায় জানাইনি মানে? হ্যাঁ, ও তো থানায় এসে কমপ্লেন করে গেছে। রতন বলে, আরে যা বাবা, নিজে বাইক নিজে বেচে চুরির কমপ্লেন কেন করবে? আয়ো পাবলিক তো। এসআই মালাকার রতনকে বলে, এই তুমি থামো তো, বেয়াদব কোথাকার, থামো। রতন চুপ করে যায়। তারপর এসআই মালাকার প্যাংলাকে বলে, যাকে বাইকের ডকুমেন্টসগুলো দিয়ে দেখি, তারপর এদের দেখছি। প্যাংলা বলে, না স্যার, এদের ছেড়ে দিন, এদের কোনো দোষ নেই স্যার, আমি সত্যিই রতনদাকে বাইকটা বেচে দিয়েছি। তারপর রতনকে প্যাংলা বলে, আমি কাগজপত্রগুলো তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি তোমাকে। ছেলের কথা শুনে ফণীভূষণের মাথায় আকাশ ভেঙে পড়ে। প্যাংলা একবার বাবার দিকে তাকায়, তারপর হন হন করে থানা ছেড়ে বেরিয়ে যায় সে। কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য ছেলে বাইক বেচে দিয়েছে, এটা মেনে নিতে ফণীভূষণের কষ্ট হচ্ছিল। তার মনটা অনেকটা নারকেলের মতো, বাইরে থেকে শক্ত হলেও ভেতরটা নরম। তাই 17,500 টাকা দিয়ে ফণীভূষণ বাইক ফিরিয়ে নেয়। ফণীভূষণের মনটা যে নরম সেটা প্যাংলাও জানত। সেদিন বাইক ফিরিয়ে আনায় ফণীভূষণের প্রতি তার সেই বিশ্বাস আরও পোক্ত হয়। আজকাল আর ক্লাবে যাওয়ার তাড়া নেই, কাবাডি ম্যাচও খেলার নেই। প্যাংলার কাছে শুধুই সময় আর সময়। তাই সে কোচিংয়ে মন দেয়। পরীক্ষাটা ভালো করে দিতেই হবে। অঙ্কটা ঠিকঠাক মাথায় ঢুকছে না, তবে
বাকি বিষয়গুলোতে ভালোই উন্নতি করছে প্যাংলা। পরীক্ষার আর বেশি দিন বাকি নেই, তার মধ্যে অঙ্কটাকে আয়ত্ত করতেই হবে তাকে। এদিকে মহাদেব হালদার পঞ্চায়েত ভোটের প্রস্তুতি জোর কদমে শুরু করে দিয়েছে। এবার তাকে জেলা পরিষদে টিকিট দিচ্ছে দল। ব্লক প্রেসিডেন্ট হওয়ার পর দলও মহাদেব হালদারকে বেশি করে কাজে লাগাতে চায়। তবে গ্রাম সদস্যের পদটা সে পরিবারের হাতেই রাখতে চায়, তাই লম্বু তপনকে দলের কাজে এখন থেকেই নামিয়ে দিয়েছে, যদিও ভোটের এখনো কয়েক মাস বাকি। প্যাংলা সম্পর্কে নানা কথা হরেকৃষ্ণ বারিকের কানে পৌঁছে যায়। টুম্পা দাদা পটলাও প্যাংলা সম্পর্কে অনেক কিছুই শুনেছে, আর তারা যা শুনেছে তাতে প্যাংলার প্রতি আস্থা আর নেই। হরেকৃষ্ণ বারিক বারান্দার কানায় বসে হুকো টানে। পটলা বারান্দার চাল ঘেঁষে উঠোনে দাঁড়িয়ে বলে, আমি তো প্রথম থেকেই বারণ করে আসছি, এ ছেলে সুবিধের নয়। তাহলে তোমার কানেও এসছে? হরেকৃষ্ণ বারিক বলে, হ্যাঁ, কি এছে? পটলা বলে, ওই আমি যা শুনেছি। হরেকৃষ্ণ বলে, কি শুনেছ? পটলা বলে, তুমি যা শুনেছ। হরেকৃষ্ণ বারিক বলে, আমি কি শুনেছি? পটলা বলে, যা আমি শুনেছি। হরেকৃষ্ণ রেগে গিয়ে বলে, মারবো খানের বারান্দায়, বেয়াদব ছেলে, এক কথা বারবার বলে চলেছে। পটলা বলে, আরে তুমিও তো একই কথা বারবার জিজ্ঞেস করে চলেছো। হরেকৃষ্ণ বারিক আবার হুঁকোয় টান দেয়। তারপর বলে, ছেলেটারে খবর দে, বল আমি দেখা করতে চেয়েছি। অঙ্কটা বেশ ভাবিয়ে তুলেছে প্যাংলাকে। সন্তুর সঙ্গে এই ব্যাপারে একটু আলোচনা করা প্রয়োজন, তাই বিকেলবেলা খাতাপত্র নিয়ে সন্তুর কাছেও যায়। টিউশনের ফাঁকেই সন্তু প্যাংলার সঙ্গে অঙ্ক নিয়ে প্রায় 1.5 ঘন্টা আলোচনা করে। কোন পদ্ধতিতে অঙ্ক কষলে তাড়াতাড়ি উত্তর বের করা যায় সেটা সন্তু দেখিয়ে দেয়। কিন্তু যার অঙ্ক আসে না তার আসেই না। বারবার বোঝায় সন্তু, কিন্তু প্যাংলার অঙ্ক আর বোঝা হয়ে ওঠে না। প্যাংলার অস্বস্তি দেখে সন্তুই তাকে বলে, আরে এতে হাল ছাড়ার কিছু নেই, অঙ্ক আয়ত্ত করা সম্ভব শুধু অনুশীলনের মাধ্যমেই, তাই চেষ্টা চালিয়ে যেতে হবে। এই সান্ত্বনা নিয়েই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় প্যাংলা। এখন আবার বাইকেই যাতায়াত শুরু করেছে। বাবা বাইকটা ফিরিয়ে আনায় সুবিধেই হয়েছে। বাড়ি ফেরার সময় প্যাংলার দেখা হয় বুচাইয়ের সাথে। রাস্তার ধারে বাইক স্ট্যান্ড করে দুজনে কথা বলে। বুচাই বলে, ক্লাব আর আগের মতো নেই, অনেকদিন আশেপাশের কোনো গ্রামে ম্যাচ খেলতেও যাওয়া হয়নি। প্যাংলা চুপ করে থাকে। বুচাই প্যাংলাকে বলে, এ ভাই, আবার আগের মতো শুরু করা যায় না? প্যাংলাও তো তাই চায়, কিন্তু উপায় কি? তাই সে বুচাইকে বলে, ভাই এখন ওদিকটা দেখার সময় নেই, বুঝলি, একটু ব্যস্ত আছি। এই কথা বলে বাইকে উঠতে যায় প্যাংলা। দেখে সামনে সাইকেল নিয়ে দাঁড়িয়ে পটলা। তাকে দেখে প্যাংলা বলে, আরে পটলাদা, তুমি কিছু বলবে? পটলা গম্ভীর গলায় বলে, কথা আছে। বুচাইকে বিদায় দিয়ে প্যাংলা একটু এগোয়। পটলা একটা বিড়ি ধরায়। তারপর প্যাংলাকে বলে, কি সব শুনছি তোর নামে, এসব সত্যি? প্যাংলা চুপ করে থাকে। বিড়িতে টান মেরে পটলা বলে, আজকাল নাকি থানায় যাচ্ছিস তুই? হ্যাঁ, আমাদের পরিবারের তো একটা মান সম্মান আছে নাকি? প্যাংলা চুপ করে থাকে। শেষ টান দিয়ে পটলা বিড়িটা ফেলে দেয়। তারপর বলে, যাকে শোন, বাবা কথা বলতে চায়, সেটাই জানাতে এসেছিলাম। এই কথা বলে পটলা সাইকেল ঘুরিয়ে চলে যায়। প্যাংলা অবাক চোখে তাকিয়ে থাকে।